নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি চারটে চার দিক। মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবারও বৈঠকে বসেছেন। সাংগঠনিক বৈঠক চলছে। লোকসভা ভোটের আগে একের পর এক জেলা নিয়ে বৈঠক চলছে। এর আগে আমরা দেখেছি পশ্চিম মেদিনীপুর এবং তারপরেও দেখা গিয়েছে যে বিভিন্ন জেলা নিয়ে তিনি বৈঠক করেছেন। এবার বীরভূমে সাংগঠনিক বৈঠক হচ্ছে। বীরভূমের জেলা নেতৃত্বের সঙ্গে তার বৈঠক। ঠিক কয়েকদিন আগেই তিনি মুর্শিদাবাদের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন, আর আজকেই বীরভূমের যে সাংগঠনিক নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন। এই লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কাছে, বিশেষ করে বীরভূমে, কারণ অনুব্রতহীন ভোট হতে চলেছে এখনো পর্যন্ত যা ছবি। ফলত এই বীরভূমে কাজল শেখের গুরুত্ব অনুব্রত জেলে যাওয়ার পরে অনেকটাই বেড়েছে এবং তিনি জেলা পরিষদের সভাপতিও হয়েছেন। তার উপরে যথেষ্ট ভরসা করছে তৃণমূল কংগ্রেস। তবে এই বীরভূমের যে লোকসভা আসনগুলি রয়েছে সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে তৃণমূলের যে কোর কমিটি রয়েছে তাদের ওপরে অনেকটা গুরুত্ব আরোপ করা রয়েছে। সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা হচ্ছে বলে জানা যাচ্ছে। দেবজ্যোতি ঘোষ রয়েছেন বিশেষ প্রতিনিধি সরাসরি। দেবজ্যোতি, এখনো পর্যন্ত কি জানতে পারছো? এখনো পর্যন্ত যা চিত্র তাতে অনুব্রতহীনই হতে চলেছে এবারের লোকসভা নির্বাচন। ফলত সেই দিক থেকে দেখতে গেলে বীরভূমের সাংগঠনিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি বিষয় উঠে আসছে আজকের এই বৈঠকে, এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, অনুব্রতহীন বীরভূমে এই প্রথম কিন্তু সাংগঠনিক বৈঠক হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির যারা নেতৃত্ব রয়েছেন বীরভূম জেলার, তারা উপস্থিত হয়েছেন। তবে উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে এই বৈঠক শুরু হয়েছে। এছাড়াও রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেবজ্যোতি শোনা যাচ্ছে? দেবজ্যোতি যেমনটা জানাচ্ছিল যে আমরা দেখেছি যে গত দুটি জেলার যে সাংগঠনিক বৈঠক হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেখানে কিন্তু উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবজ্যোতি, তুমি বলছিলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই বৈঠকে নেই, তিনি কি পরের দিকে আসবেন, কিছু কি জানতে পারছো? দেখো, দলের একটি বিশেষ কর্মসূচির জন্য তিনি এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটের যে অফিস, সেই অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু সে জেলার অবজারভার রাজ্য সভাপতি সুব্রত বক্সি উপস্থিত হয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন এবং বীরভূম জেলার যে কোর কমিটি গঠন করা হয়েছে তার নেতৃত্বরা রয়েছেন। জেলা সভাপতি কাজল শেখ উপস্থিত রয়েছেন, সমস্ত বিধায়করা উপস্থিত রয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বীরভূম জেলা, যেখানে যে লোকসভা আসনগুলো রয়েছে সেগুলো তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চান। সেই দিক থেকেই কিন্তু আজকে রণকৌশল ঠিক করতে আজকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই বৈঠক, যা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ তৃণমূল নেত্রী যেমন প্রশাসনিকভাবে বিভিন্ন জেলার বৈঠক করছেন, তেমনি কিন্তু সাংগঠনিক বৈঠকগুলো তিনি কালীঘাটের বাড়িতেই করছেন। এর আগেও পশ্চিম মেদিনীপুরের বৈঠক করেছেন, মুর্শিদাবাদের বৈঠক করেছেন। আজকে তৃতীয় বৈঠক হচ্ছে বীরভূম জেলার। যেই বীরভূম জেলার দিকে তৃণমূল কংগ্রেস তাকিয়ে রয়েছে, কারণ অনুব্রতহীন বীরভূমে নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে অ্যাসিড টেস্ট। সেই জায়গাতেই কাজল শেখকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিক নির্ণয় করে দেবেন যে কিভাবে বীরভূমের লোকসভা নির্বাচন হবে এবং যে কোঅর্ডিনেশন কমিটি করে দেওয়া হয়েছে তাদের প্রতি মাসে একাধিক বৈঠক করার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। এবং বৈঠকে কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন, সুব্রত বক্সি বক্তব্য রেখেছেন এবং এই মুহূর্তে কিন্তু ফিরহাদ হাকিম বক্তব্য রাখছেন। অর্থাৎ নির্বাচনের কী রণকৌশল হবে এই বৈঠক থেকেই ঠিক হবে। ঋষিকেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে কিন্তু যে অনুব্রতহীন বীরভূমের একটি বৈঠক হয়েছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি কোর কমিটি গঠন করে দিয়েছিলেন এবং সেই কোর কমিটি কিন্তু একাধিকবার তাদের নিজেদের মধ্যে জানতে চাইবো যে অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেক্ষেত্রে দেখা গিয়েছে কাজল শেখের ওপরে অনেকটা ডিপেন্ড করছে তৃণমূল কংগ্রেস। এই জেলাতে লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও কি কাজল শেখের ওপরে বাড়তি কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে? দেখো, 92% আসন কিন্তু পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল করেছেন এবং সেখানে কাজল শেখকে দায়িত্ব দেওয়া হয়েছিল
এবং কাজল শেখকে যে বিশেষ দায়িত্ব আজকের বৈঠক থেকে দেয়া হবে তা কিন্তু বলাই যায়, কারণ ইতিমধ্যেই তাকে জেলা সভাধিপতি করা হয়েছে। অর্থাৎ প্রশাসনিক কাজকর্মগুলো এবং উন্নয়নের কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দেখছেন তেমনি জেলা সভাপতিও দেখছেন। ইতিমধ্যেই বীরভূম জুড়ে যে সংগঠনের পাশাপাশি তাকে কিন্তু প্রশাসনিক কাজের যে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেগুলোর সুফল কিন্তু সাধারণ মানুষ বীরভূমের পাচ্ছেন। সেই জায়গাতেই কাজল শেখকে বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়াও বেশ একটি কোঅর্ডিনেশন কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই কমিটির কাজকর্ম নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রূপরেখা ঠিক করে দেবেন যে বীরভূমে যে লোকসভা আসনগুলো রয়েছে সেগুলো কিভাবে তারা দখল করবেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কাজের জন্য এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটে রয়েছেন, তিনি বৈঠকে এখনো পর্যন্ত উপস্থিত হননি। বৈঠকে ঠিক কি কি সিদ্ধান্ত হয় পরের দিকে নিঃসন্দেহে জানা যাবে, কারণ আগের দুটি বৈঠকে দেখা গিয়েছিল দলীয় স্তরে যে সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ যে গোষ্ঠী সমস্যা রয়েছে, গোষ্ঠী কোন্দল রয়েছে, সেগুলোকে মিটিয়ে নেওয়ার বার্তাও দেওয়া হয়েছিল দলনেত্রীর পক্ষ থেকে। আজকে তেমন কোনো বার্তা থাকে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। দেবজ্যোতি, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট নিয়ে এ রাজ্যের ছবিটা যেই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ক্ষোভ প্রকাশ করেছিলেন। পার্ক সার্কাস থেকে তিনি বক্তব্য রাখতে গিয়ে যে সংহতি মিছিল হয়েছিল তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর পরেই আজকে রাহুল গান্ধী তিনি জোট বার্তা দিলেন। তিনি বললেন অসমে দাঁড়িয়ে তার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের কোথাও কোনো সমস্যা নেই, অন্তত জাতীয় স্তরে তো কোনো সমস্যা নেই, আঞ্চলিক স্তরে কোথাও সমস্যা হতে পারে, তাকে অতটা গুরুত্ব দেওয়ারও কিছু নেই। কার্যত এই বক্তব্যই রাখতে চেয়েছেন রাহুল গান্ধী আজকে সাংবাদিক সম্মেলনে। কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার প্রশ্নের উত্তরে কিন্তু কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তিনি জোট বার্তায় দিয়েছেন। তার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়, ব্যক্তিগত স্তরে যেমন কথা হয় তেমন এই জোট নিয়েও আলোচনা চলছে এবং তিনি আশাবাদী যে এই যে সমস্যা রয়েছে আসন রফা বা আসন নিয়ে বোঝাপড়া, সেই সমস্যা হয়তো মিটে যাবে, তিনি আশাবাদী বলেই জানিয়েছেন। মমতার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ভালো, জোট নিয়ে আমাদের কথা এগোচ্ছে, এমন মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুল গান্ধীর তিনি এই মুহূর্তে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রয়েছেন এবং আজকে অসমে সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা, যিনি এই রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রয়েছে তার সফরসঙ্গীও, এবং তার প্রশ্নের উত্তরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে তার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো, কথাও হয় এবং জোট নিয়ে তিনি আশাবাদী। অর্থাৎ গতকাল আমরা যে বক্তব্য পেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, কার্যত মনে করা হচ্ছিল যে এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট হওয়ার সম্ভাবনা আর নেই। তারপরে পাল্টা অধীর রঞ্জন চৌধুরীরও বক্তব্য পাওয়া গিয়েছিল, কিন্তু আজকেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তিনি কিন্তু জোট বার্তায় দিলেন। ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। आप कह रहे हैं यहाँ पे आम आदमी पार्टी के लेफ्ट के झंडे दिखाई दिए, सपोर्ट भी कर रहे हैं, आप बंगाल जा रहे हैं, तो दीदी ममता दीदी का ये कहना है कि कांग्रेस 300 सीट पे लड़े, बाकी आंचलिक दल को छोड़ दी, पर अधीर का वहाँ पे कुछ और बोल रहे हैं, तो आप क्या जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है, these are natural things, these are not things that are going to disrupt anything. আপনারা শুনলেন কলকাতা টিভি বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী তিনি জানিয়েছেন, এবং কংগ্রেস হাইকমান্ডও কিন্তু অধীর চৌধুরীকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ, এবং তার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক ভালো, কথাও হয় তাদের মধ্যে এবং জোট নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। তার বক্তব্য অর্থাৎ রাহুল গান্ধীর বক্তব্য যে এ রাজ্যে জোট সমস্যা মিটে যাবে, এমনই আশার কথা শোনা গিয়েছে কংগ্রেস সাংসদ
রাহুল গান্ধীর মুখ থেকে। এ নিয়ে আমরা কথা বলবো। সুচন্দ্রিমা রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। সুচন্দ্রিমা, আমরা শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুর্শিদাবাদের সাংগঠনিক বৈঠক যখন করছিলেন তিনি বলেছিলেন অধীর চৌধুরীকে কার্যত তার নামটা না নিয়ে বলেছিলেন যে অত গুরুত্ব দেওয়ার কিছু নেই। আজকে রাহুল গান্ধী যে বক্তব্য রাখলেন তাতেও তো অধীর চৌধুরীকে খুব একটা গুরুত্ব যে দিচ্ছে কংগ্রেস হাইকমান্ড সেটা নয়, সেটাও তো কোথাও গিয়ে পরিষ্কার হয়ে গেল। একদমই সেই পরিষ্কার বার্তা কংগ্রেস নেতৃত্ব বারংবার দিয়ে আসছিলেন। জানি না অধীর চৌধুরী এর আগের বক্তব্য রাহুল গান্ধী নাগাল্যান্ডের সাংবাদিক বৈঠক শুনেছিলেন কিনা, আর আজকেরটা যদি অবশ্যই তিনি শুনে থাকেন তাহলে দুপক্ষের মধ্যেই কথা হওয়া, এক পক্ষ আরেক পক্ষকে বলবে, অন্য পক্ষ তার জবাব দেবে, এটা খুবই স্বাভাবিক ঘটনা বলেই রাহুল গান্ধী বর্ণনা করলেন। এবং তিনি যেটা বলতে চাইলেন আমার প্রশ্নের উত্তরে যে সিট শেয়ারিং নিয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করার জায়গা নয়, কিন্তু সিট শেয়ারিং নিয়ে তার সঙ্গে এবং দলের সঙ্গে তৃণমূল নেতৃত্বের সঙ্গে যথেষ্ট ইতিবাচক জায়গাতেই আলোচনা চলছে। যখন সেই আলোচনায় কোনো ফয়সলা হবে সেই ফয়সলা জানিয়ে দেওয়া হবে, কিন্তু সেটা ভারত জোড়ো ন্যায় যাত্রার মঞ্চে হতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। এবার তিনি বললেন যে এর আগে যে তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়েছে, বামেদের তো অবশ্যই আমন্ত্রণ জানানো হয়েছে, এবং সেই বিরোধী শক্তি যারা বিজেপির বিরুদ্ধে একজোট হয়েছে ইন্ডিয়া জোটের, তাদেরকে একজোটে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পারবো একসঙ্গে, সেই বিষয়ে আমন্ত্রণ জানিয়ে কংগ্রেস নেতৃত্ব আশাবাদী যে তারা একজোট হবে। তাই আমার তাকে প্রশ্ন ছিল যে আজকে যখন অসম মেঘালয় বর্ডারে যখন গুয়াহাটি প্রবেশ করার সময় রাহুল গান্ধীর বাসকে আটকায় অসম পুলিশ এবং সেখানে ব্যারিকেড ভেঙে কংগ্রেস নেতৃত্ব যখন ঢোকার চেষ্টা করে, প্রচুর কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন এবং কংগ্রেস যুব নেতৃত্ব, কংগ্রেস নেতৃত্ব আজকে তাদের যে ব্যস্ততা এবং তাদের সেই উদ্যম যা রাহুল গান্ধীকে গুয়াহাটি প্রবেশ করাতে এতটাই বেশি পুলিশের সঙ্গে তারা আক্রমণাত্মক। সুচন্দ্রিমা একটু ইন্টারাপ্ট করছি, বারবার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা বারবার বলেছে যে জোট নিয়ে প্রদেশ কংগ্রেস নেতাদের উপরেই সেক্ষেত্রে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু আজকে রাহুল গান্ধী যে বক্তব্য রাখলেন তাতে আদৌ কি মনে হয় যে এই রাজ্যের যে সমস্ত কংগ্রেস নেতারা রয়েছেন তাদেরকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন হাইকমান্ড, খুব একটা গুরুত্ব দিচ্ছে এই জোট বিষয়ে? দেখো, কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীর এই বক্তব্যে তো স্পষ্টই যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বাংলার বসে যিনি যে কথা বলছেন, আর দিল্লিতে যখন বৈঠক হচ্ছে বা বেঙ্গালুরুতে যখন বৈঠক হচ্ছে, মুম্বাইতে যখন বৈঠক হচ্ছে, তার শীর্ষ নেতৃত্বরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে যখন বৈঠক করছেন, তাহলে দুটো কথা আলাদা হলে অবশ্যই সেখানে হাইকমান্ডের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হবে। এবং আজকেও যখন রাহুল গান্ধী এই কথাটা বললেন যে দুপক্ষের মধ্যে কথা চালাচালি, এটা হওয়াটা খুবই স্বাভাবিক রাজনৈতিক স্তরে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাঘাটে ময়দান থেকে যে কথা বললেন যে আঞ্চলিক দলকে গুরুত্ব দিতে হবে এবং আঞ্চলিক দলের গুরুত্বতে তিনি বললেন যে ইন্ডিয়ার নাম তার দেওয়া, সেখানে এই আলোচনার মধ্যে তৃণমূলের গুরুত্ব কতটা অপসীম সেটা এর আগেও জয়রাম রমেশের বক্তব্যতেও শোনা গিয়েছে যে তৃণমূল কংগ্রেস এই জোটের একটা গুরুত্বপূর্ণ দল এবং এই জোটের মধ্যে তৃণমূল কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ মতের জায়গা রয়েছে। তাই সেখানে প্রদেশ নেতৃত্ব তারা আসন ভাগাভাগিতে হয়তো একটা তালিকা পেশ করতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ তালিকা তো যেখান থেকে সবুজ সংকেত পাওয়া যাবে তা হচ্ছে হাইকমান্ড, এবং সেখানে হাইকমান্ডকে যদি অস্বস্তিতে বারংবার ফেলে প্রদেশ নেতৃত্ব। একদমই। সুচন্দ্রিমা থাকো তুমি আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। শান্তনু দা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। যে প্রশ্ন রাখবো আপনার কাছে, যে গত কয়েকদিন ধরেই এই জোট নিয়ে নানান বক্তব্য পাওয়া যাচ্ছে আপনাদের শিবির থেকেও, কংগ্রেস শিবির থেকেও, বিশেষ করে প্রদেশ কংগ্রেস শিবির থেকেও, কিন্তু আজকে রাহুল গান্ধী তিনি অসমে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে জানিয়েছেন কলকাতা টিভি প্রশ্নের উত্তরে যে জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কথাবার্তা চলছে, অধীর চৌধুরী কি বলেছেন তাকে খুব একটা গুরুত্ব দিতে চাননি রাহুল গান্ধী, কি বলবেন? দেখুন, বিষয়টা তো রাহুল গান্ধীকে নিয়ে নয়, বিষয়টা হচ্ছে আমাদের এই বাংলায় যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি হয়ে রয়েছেন, যার নেতৃত্বে বাংলার প্রদেশ কংগ্রেস বিধানসভায় শূন্য হয়ে গেছে, যিনি নিজে তার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টা বিধানসভা একটাতেও বিগত বিধানসভা নির্বাচনে নিজের দলকে জেতাতে পারেননি, এমনকি তিনি নিজে যেখানে ভোট দেন সেই বিধানসভা কেন্দ্রে বিজেপি জিতেছে, এবং তিনি এই রাজ্যে ইন্ডিয়া অ্যালায়েন্সের পরিপন্থী হিসেবে বিজেপিকে শক্তিশালী করার জন্য
বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূলকে দুর্বল করতে তিনি প্রত্যক্ষভাবে সিপিএম, আইএসএফ এবং কখনো কখনো পরোক্ষভাবে সরাসরি বিজেপির সাথে যোগাযোগ রেখে তাদের তল্পিবাহকতা করছেন। রাহুল গান্ধীর এই বিষয়টা সবার আগে দেখা উচিত। তার সাথে সাথে জোট সংক্রান্ত বিষয়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছেন যে কংগ্রেস 300টা আসনে সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়তে পারে, সেখানে তৃণমূল কংগ্রেস কোথাও প্রতিদ্বন্দ্বিতা করতে যাবে না। কিন্তু এই বাংলায় তাদের নিজের পায়ের তলার জমির অবস্থাটা বুঝে নিয়ে তবে তৃণমূলের সাথে আলোচনা করা উচিত। একদমই, অনেক ধন্যবাদ শান্তনুদা। কথা বলছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে, এবং তিনি পরিষ্কারই বললেন যে রাহুল গান্ধী বিষয় নয়, অধীর চৌধুরীরা যে কথা বলছেন সেটা কোথাও গিয়ে কংগ্রেস হাইকমান্ডেরও খতিয়ে দেখা উচিত, যে যেভাবে অধীর চৌধুরীদের বক্তব্য কোথাও গিয়ে জোটে হয়তো প্রভাব ফেলছে। অনেক ধন্যবাদ সুচন্দ্রিমা ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি। সুচন্দ্রিমা, রাহুল গান্ধী তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আরও একবার। तो आप कह रहे हैं यहाँ पे आम आदमी पार्टी के लेफ्ट के झंडे दिखाई दिए, सपोर्ट भी कर रहे हैं, आप बंगाल जा रहे हैं, तो दीदी ममता दीदी का ये कहना है कि कांग्रेस 300 सीट पे लड़े, बाकी आंचलिक दल को छोड़ दी, पर अधिरता वहाँ पे कुछ और बोल रहे हैं, तो आप क्या मैसेज? जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। আফ্রিকা, এ নিয়ে আমরা প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম অধীর চৌধুরীরও, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেননি কলকাতা টিভিকে। একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আপনাদের দেখাচ্ছিলাম রাহুল গান্ধী তিনি অসমে বলেছেন যে জোট নিয়ে তৃণমূল বা কংগ্রেস এ রাজ্যে দাঁড়িয়ে কে কি বলছে সেটা খুব একটা জোটে কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে তিনি জোট নিয়ে আশাবাদী, জোট নিয়ে বার্তাও দিয়েছেন। কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক সার্কাসে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছিলেন, তার বক্তব্য ছিল যে ইন্ডিয়া জোটে সেখানে সিপিএম মাতব্বরি করে, তৃণমূল কংগ্রেস সেভাবে জায়গা পাচ্ছে না, জায়গা পায় না, তাদেরকে বলতে দেওয়া হয় না, এমন একাধিক অভিযোগ করেন। কংগ্রেস এবং সিপিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আজকে অধীর চৌধুরী সেই বক্তব্যের পাল্টা দিয়েছেন। তার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় আগে কেন বলেননি, আগে কেন বেরিয়ে আসেননি, যদি সিপিএম সেখানে মাতব্বরি করেই থাকে, সিপিএম প্রথম থেকেই তো জোটে রয়েছে। অধীর চৌধুরী আর কি কি বলেছেন শুনবো। আমাদের প্রতিনিধি কল্যাণ রয়েছেন আমার সঙ্গে। কল্যাণ, অধীর চৌধুরী এই নিয়ে ঠিক কি বলেছেন, কি তার মন্তব্য, কি তার বক্তব্য এই বিষয়ে? দেখো ঋষি, অধীর চৌধুরীর বক্তব্য ভিন্ন দিন ভিন্ন রকমের। কারণ হচ্ছে গতকাল তিনি যেমন বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এক একবার এক এক রকম কথা বলছেন, তার কথার কোনো যুক্তিভিত্তি নেই, তেমনি আজকে সকালবেলায় বলছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলেছেন যে 300 আসনে লড়াই করুক কংগ্রেস, পাশাপাশি যে সমস্ত জায়গায় এলাকায় ছোট ছোট দল রয়েছে, আঞ্চলিক দল রয়েছে, সেখানে তারা লড়াই করুক। এর পরিপ্রেক্ষিতে অধীর চৌধুরীর বক্তব্য, পাশাপাশি সিপিএম তৃণমূলকে গুরুত্ব দেয় না, এটাও এই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর চৌধুরীর স্পষ্ট বক্তব্য যেটা বাহানা মাত্র। কারণ তিনি যখন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইন্ডিয়া জোটের মঞ্চে ছিলেন, ইন্ডিয়া জোটের সময় ছিলেন, ইন্ডিয়া জোটের অনুষ্ঠানে ছিলেন, সেই সময় তখনও তো সীতারাম ইয়েচুরি ছিল। তাহলে কেন তিনি তখন প্রতিবাদ করেননি, কেন তিনি তখন বলেননি? সেই সীতারাম ইয়েচুরি তো অনেকবারই রয়েছেন। সুতরাং এটা বাহানা, এটা অধীর চৌধুরীর কাছে বাহানা। এ প্রশ্ন এইটাই বলেছেন অধীর চৌধুরী। কিন্তু বিষয় যেটা হচ্ছে, অধীর চৌধুরী যে তৃণমূল, বিশেষ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার এইভাবে কথা বলছেন, এটা কিন্তু জেলা তৃণমূল নেতৃত্ব ভালোভাবে নিচ্ছে না। তুমি জানো যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় অধীরের নাম না করে বলেছিলেন যে বহরমপুর লোকসভা কোনো ফ্যাক্টর নয়। বেশ, কল্যাণ থাকো তুমি আমাদের সঙ্গে। অধীর চৌধুরী আজকে ঠিক কি বলেছেন, এ নিয়ে কি তার প্রতিক্রিয়া শোনাবো একবার দর্শকদের। উনি কি বলছেন উনি জানেন। উনি কখনো বলছেন আমি দেশে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবো, কখনো বলছেন আমি থাকবো না। এখন নির্ভর করছে তার উপরে, তার খামখেয়ালিপনার সঙ্গে তো আমি প্রতিদিন সকাল বিকাল নতুন নতুন করে কথা বলতে পারবো না, বা কংগ্রেসও পারবে না। তার খামখেয়ালিপনা, তিনি তার অনেক গেম আছেন, তিনি তার হিসাব মতো চলবেন, তার ব্যাপার। আমরা ওই সময় ধারধারি না, আমরা আমাদের মতো চলছি। কোথায় কে কী বলছে, সিপিএম যেদিন দেখলো মাতব্বরি করছে, তো সেদিন প্রোটেস্ট করে বেরিয়ে আসেনি কেন? এখানেই ঢপবাজি মমতা ব্যানার্জি। সময় মতন বলতে হয়, সময় মতন বেরিয়ে আসতে হয়। এখন বাহানা বানাচ্ছে,
বিজেপির সঙ্গে ভোট ভাগাভাগি করতে চাইছে। একদম বাংলা কথা শুনে নিন। যেদিন জোটের মিটিং হয়েছে সেদিন তো সিপিএম ছিল, সীতারামিয়া ছিল, সেদিনও ছিল, প্রথম দিন থেকে আছে। সেদিন কেন মমতা ব্যানার্জি বলেনি যে আমি জোটে থাকবো না? সেদিন কি সিপিএম নেতারা ছিল না? সেদিন কি সিপিএমের ডাক ছিল না? কল্যাণ রয়েছেন আমার সঙ্গে। কল্যাণ, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুর্শিদাবাদ জেলার যে সাংগঠনিক বৈঠক, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মুর্শিদাবাদে অধীর চৌধুরী কোনো ফ্যাক্টর নয় লোকসভা নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে। অধীর চৌধুরী তিনি কতটা ফ্যাক্টর হতে পারেন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায়? দেখো, অধীর চৌধুরী কতটা ফ্যাক্টর হতে পারেন এটা অধীর চৌধুরীর যারা অনুগামী রয়েছেন, অধীর চৌধুরী যারা সাংগঠনিক নেতা রয়েছেন, পাশাপাশি বহরমপুর লোকসভার যারা নেতৃত্ব রয়েছেন তাদের বক্তব্য যে অধীর চৌধুরী যে ফ্যাক্টর সেটা বুঝিয়ে দিয়েছেন সাগরদিঘির উপনির্বাচনে। কারণ সাগরদিঘির উপনির্বাচনে বাইরন বিশ্বাসকে সিপিএমের সঙ্গে জোট করে তিনি তৃণমূলকে হারিয়েছিলেন। যে তৃণমূলের প্রার্থী দেবাশিস, সেই দেবাশিসকে জেতানোর জন্য তাবড় রাজ্যের নেতারা এসেও পারেনি অধীর চৌধুরীকে। যদিও বাইরন বিশ্বাস পরে দল ত্যাগ করে তৃণমূলে ঢুকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, কিন্তু কংগ্রেসের বক্তব্য যে বাইরন বিশ্বাসকে দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছিল যে অধীর চৌধুরী ফ্যাক্টর কিনা। সুতরাং বহরমপুর লোকসভায় অধীর চৌধুরী ফ্যাক্টর এটা ধরে নিয়েছে কংগ্রেস। কিন্তু তুমি যদি পরিসংখ্যান দেখো যে তৃণমূলের বক্তব্য যে কিসের ভিত্তিতে অধীর চৌধুরী ফ্যাক্টর বলা হচ্ছে অধীর চৌধুরীকে, কারণ যে 7টা বিধানসভা নিয়ে বহরমপুর লোকসভা, সেই 7টা বিধানসভার মধ্যে 6টা বিধানসভা পেয়েছে 2021-এ তৃণমূল, এবং বহরমপুর যেটা খোদ অধীর চৌধুরী গড় বলে পরিচিত, 99 সাল থেকে অধীর চৌধুরী বিভিন্ন প্রার্থীকে জয়ী করে আসছেন, সেই বহরমপুর বিধানসভা পেয়ে গেছে বিজেপি। সুতরাং অধীর চৌধুরীর গড় কোথায়, অধীর চৌধুরীর ফ্যাক্টর কোথায়, এটা তৃণমূলের প্রশ্ন। পাশাপাশি তৃণমূলের প্রশ্ন যে অধীর চৌধুরী কিন্তু গিরগিটির মতন রং পরিবর্তন করেন, কখনো সিপিএমকে কখনো বিজেপিকে নিয়ে তিনি রাজনীতি করেন, এবং এক্ষেত্রে আগামী 24-এর যে নির্বাচন, সেই নির্বাচনে অধীর চৌধুরী চাইছেন বিজেপিকে না চটাতে। এটা কিন্তু তৃণমূলের দাবি, কারণ অধীর চৌধুরী বিলক্ষণ জানেন বিজেপি হাইব্রিড প্রার্থী দিয়ে দিলে ভোটের অঙ্কে তার টান পড়বে, তার জেতা অনিশ্চিত হয়ে যাবে, যার ফলে তিনি তৃণমূলকে দূরে ঠেলতে চাইছেন এবং বিজেপিকে বোঝাতে চাইছেন তিনি দেশের স্বার্থে দেশে যা করছেন হাইকমান্ডের নির্দেশে করছেন ঠিকই, কিন্তু গোটা পশ্চিমবঙ্গে তিনি জোট চাইছেন না, জোট বেচতে দিতে চাইছেন, যার ফলে তার বিরুদ্ধে বিজেপি যে প্রার্থী দেবে সেই প্রার্থী যেন ছোটখাটো প্রার্থী দেওয়া হয়। মাধ্যম থেকে অনেক ধন্যবাদ কল্যাণ। কথা বলছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই জোট নিয়ে, জোটে कांग्रेस এবং সিপিএম এর ভূমিকা নিয়ে ঠিক কি বক্তব্য রেখেছিলেন শোনাবো। मीटिंग में जाते हैं हम देखते हैं सीपीएम मीटिंग को कंट्रोल करते हैं, जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। हमको बहुत असम्मान मिलते हैं, लेकिन तब भी जितना लीडर है रीजनल पार्टी को, मैंने क्या बोला, रीजनल पार्टी को इलेक्शन रीजनल पार्टी के ऊपर छोड़ दो, जो रीजनल पार्टी स्ट्रांग है, और 300 सीट में आप अकेला लड़ो, हम मदद कर देगा, हम आपका कोई सीट में हम नहीं लड़ेंगे। वो लोग क्या कहते हैं, हमको जो मर्जी हो हम करेंगे। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। मोहम्मद सलीम की বলেছিলেন এ নিয়ে শোনাবো। বলি সব জুতে পা গলায় না, কেউ কেউ পাদুকা রেখেও শাসন করে, যেমন আমাদের এখানে আরএসএস এর পাদুকা রেখে মমতা ব্যানার্জি এরকম। সময় গেছে ছোট্ট একটা বিরতির, ফিরবো বিরতির পর সঙ্গে থাকবেন। রাহুল গান্ধী কংগ্রেস সাংসদ, তিনি এই মুহূর্তে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রয়েছেন, অসমে রয়েছেন, এবং তার এই যাত্রাকে ঘিরে অসমেও কিন্তু যথেষ্ট এই নিয়ে অসম সরকারের বিরুদ্ধে তাদের যেমন প্রশ্ন রয়েছে, পাল্টা অসম সরকার রাহুল গান্ধীর এই যাত্রা নিয়ে একাধিক প্রশ্ন তুলে তার বিরুদ্ধে মামলা করারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে, মামলা করার নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি সেখানকার ডিজিপিকে বলেছেন যাতে এই ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরুদ্ধে তারা একাধিক বিষয় লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হোক, এমন বক্তব্য রেখেছেন। অপরদিকে রাহুল গান্ধী এ রাজ্যে কংগ্রেস তৃণমূলের জোট নিয়ে তিনি জোট বার্তা দিয়েছেন কার্যত। গতকাল আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এ রাজ্যে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জোটের সম্ভাবনা তার বক্তব্য থেকে যেটা পাওয়া গিয়েছিল ক্ষীণ, কিন্তু আজকে
পাল্টা রাহুল গান্ধী তার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক ভালো, জোট নিয়ে কথাবার্তা চলছে, রাজ্যে কে কি বললো সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ এক্ষেত্রে অধীর চৌধুরী বা কংগ্রেসের এখানকার যারা নেতৃত্ব রয়েছেন তাদের বক্তব্য যে খুব একটা গুরুত্বপূর্ণ নয় হাইকমান্ডের কাছে, সেটাই বুঝিয়ে দিতে চেয়েছেন রাহুল গান্ধী। অর্থাৎ রাহুল গান্ধী একদিকে যেমন তিনি জোট নিয়ে বার্তা দিয়েছেন, পাশাপাশি তিনি হাইকমান্ড যে অধীর চৌধুরীদের খুব একটা গুরুত্ব দিচ্ছে না সেই বক্তব্য কিন্তু ফুটে উঠেছে তার এই মন্তব্য থেকে। ঠিক কি বলেছিলেন রাহুল গান্ধী শোনাবো। तो आप कह रहे हैं यहाँ पे आम आदमी पार्टी के लेफ्ट के झंडे दिखाई दिए, सपोर्ट भी कर रहे हैं, आप बंगाल जा रहे हैं, तो दीदी ममता दीदी का ये कहना है कि कांग्रेस 300 सीट पे लड़े, बाकी आंचलिक दल को छोड़ दी, पर अधीर दा वहाँ पे कुछ और बोल रहे हैं, तो आप क्या कुछ जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दिस आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। अफ्रीका আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছেন রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রার সঙ্গী তিনি, এবং তারই প্রশ্নের উত্তরে রাহুল গান্ধীর এই মন্তব্য। আর সুচন্দ্রিমা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সুচন্দ্রিমা, যেটা জানতে চাইবো যে আজকে দুটো বিষয়, একদিকে রাহুল গান্ধীকে গুয়াহাটিতে ঢুকতে দেওয়া হয়নি তার এই ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে, এবং সেখানে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ধুমধুমার পরিস্থিতি, পাশাপাশি রাহুল গান্ধীর এই যে জোট বার্তা এই রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহুল গান্ধীর যে মন্তব্য সেটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে অধীর চৌধুরীদের খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না রাহুল গান্ধী, সেটা পরিষ্কার হলো। একদমই আজকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ। গতকাল যেভাবে রাহুল গান্ধী বাধার সম্মুখীন হয়েছেন, যেখানে বরদৈতে স্থানে যাওয়ার পথে তাকে পুলিশ আটকেছে এবং সেখানে তিনি দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। গৌরব গগৈ তিনি গিয়ে মন্দির দর্শন করে এসে তারপর রাহুল গান্ধী সেই স্থান পরিবর্তন করে ক্যাম্পে গিয়েছেন এবং যাত্রা কন্টিনিউ করেছেন, কিন্তু মন্দির যেতে না পারার সেই ক্ষোভটা তিনি কিন্তু আজকে সাংবাদিকদের সামনে দেখাননি। কারণ ততক্ষণে অসম সরকারের যে পুলিশ অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা যে হুঁশিয়ারি গত কয়েকদিন আগে দিয়েছিলেন যে 23শে জানুয়ারি রাহুল গান্ধী যখন গুয়াহাটিতে প্রবেশ করবেন, যদি কোনো বিশৃঙ্খলা হয় তখন কিন্তু তিনি গ্রেফতারও হয়ে যেতে পারেন, এই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ঠিক সেই রকমই ক্রোনোলজি অনুযায়ী সেই ছবি ধরা পড়লো আজকে গুয়াহাটি শহরে প্রবেশ করার সময় মেঘালয় অসম বর্ডারে। একেবারে রাস্তার হাইওয়ের ধারে সেখানে রাস্তা ব্যারিকেড করা হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেই পুলিশ তারা লাঠি হাতে অপেক্ষা করছে যে কংগ্রেস নেতৃত্ব কখন এই জায়গায় আসবে এবং সেখানে একটা অশান্তি সৃষ্টি করতে চাইলে কিন্তু সেখানে লাঠিপেটা করা হবে। কংগ্রেস নেতৃত্ব তারা কথা বলতে যায়, পুলিশের সঙ্গে বাদানুবাদ বাঁধে এবং তারপর ধস্তাধস্তি ব্যারিকেড ভেঙে কিছু কংগ্রেস কর্মী, প্রদেশ কংগ্রেস সভাপতি অসমের ভূপেন কুমার বড়ুয়া তিনি পেরিয়ে যান, তিনি আহত হন, তিনি চোট পান আবারও, এবং সেখানে গিয়ে তারা পুলিশের একটা ব্যারিকেড ক্রস করে দ্বিতীয় ব্যারিকেডের মাঝখানে তারা কিন্তু অপেক্ষা করছিলেন। কিন্তু রাহুল গান্ধী কিন্তু বাসেই ছিলেন, সেই বাসের ওপরে তিনি ছাদে উঠে যেখান থেকে বক্তব্য রাখেন সেখানে উঠে তিনি জনতার উদ্দেশ্যে শান্ত হওয়ার কথাও বারংবার বলেছেন, কিন্তু ভয় না পাওয়ার কথাও বলেছেন। যে এই যে বাধা সৃষ্টি কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার আজকে 10ম দিনে যেভাবে অসমের বুকে একের পর এক বাধা আসছে, প্রশাসনের তরফে সরকারের অসহযোগিতা আসছে, সেখানে ভারত জোড়ো ন্যায় যাত্রা সাধারণ মানুষের কাছে যে বার্তা দিচ্ছে তা হচ্ছে তারা শান্তিপূর্ণভাবে এই পদযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং যে পুলিশ বা যে সরকার এই বাধা সৃষ্টি করছে তাদের প্রতিচ্ছবি সাধারণ মানুষের কাছে, ভোটারের কাছে কিন্তু সঠিকভাবে যাচ্ছে না। রাহুল গান্ধী অন্তত সেখান থেকে এটা বোঝাতে চেষ্টা করেছেন যে তারা আইন ভাঙছে না, তারা বাধা পেয়ে রুট পরিবর্তন করে গুয়াহাটিতে আসছেন এবং গুয়াহাটিতে এসে দুপুরবেলা সাংবাদিক বৈঠক করলেন রাহুল গান্ধী এবং সেখানে অবশ্যই ভাবে তার বিরুদ্ধে অসমের মুখ্যমন্ত্রী এখানেই তো রাহুল গান্ধী বললেন, বার্তা দিলেন এই রাজ্যের জোট বার্তা নিয়ে তার যে মন্তব্য যে কোথাও গিয়ে তারা অধীর চৌধুরীদের বক্তব্য অর্থাৎ এই রাজ্যে প্রদেশ কংগ্রেসের যে সমস্ত নেতাদের বক্তব্য পাওয়া যাচ্ছে তৃণমূল বিরোধী, সেই বার্তাকে তারা যে গুরুত্ব দিচ্ছেন না সেটা কোথাও বোঝা গেল তার মন্তব্য থেকে। একদমই আমি
আমি সেই বিষয়টাতেই আসছিলাম। এই সাংবাদিক বৈঠকে তাকে অবশ্যই সিট শেয়ারিং নিয়ে জিজ্ঞেস করা হয় যে এখানে কি ভাবনা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কংগ্রেস নেতৃত্ব যেভাবে বক্তব্য রাখছে যে তারাই সবকিছু ঠিক করবে, তারা 300 আসনে লড়ুক, বাকি আঞ্চলিক দলের জন্য ছেড়ে দিই। কিন্তু এই আঞ্চলিক দলের ভূমিকা কংগ্রেস নেতৃত্বের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এই রিঅ্যাসুরেন্সটা অবশ্যই তৃণমূল কংগ্রেস, যাকে এর আগের দিন জয়রাম রমেশ তিনিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তখন বলেছিলেন, রাহুল গান্ধী নাগাল্যান্ডে যখন সাংবাদিক বৈঠক করেছিলেন তখনও বলেছিলেন যে এই জোটে তৃণমূল কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে, সেটা পরবর্তীতে জানা যাবে। আজ আমি তাকে যে প্রশ্নটা করেছিলাম, এই যে যখন তুলকালাম পরিস্থিতি হয় তখন সেখানে বামেদের পতাকা দেখা গিয়েছে, আম আদমি পার্টির পতাকা দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের পতাকা দেখা গিয়েছে, কিন্তু এই নেতৃত্বরা একে অপরের বিরুদ্ধে যদি লড়াই করতে থাকে তাহলে আসন ভাগাভাগি নিয়ে বাংলায় সেটার কি প্রভাব পড়বে? যদি অধীর চৌধুরীর এই মন্তব্য না থামে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলছেন যে কংগ্রেস নেতৃত্ব ভাবছে না, তাহলে কি সেটাই সঠিক হবে? তখন তিনি বলেন যে না, একেবারেই তৃণমূলের সঙ্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এবং ব্যক্তিগত স্তরে আলোচনা চলছে, সেটা জারি রয়েছে এবং সেই আলোচনা পর্বে যখন সমন্বয় স্থির হবে, আলোচনা আসন ভাগাভাগি নিয়ে স্থির হবে, যখন ফয়সলা হয়ে যাবে সেটা ভারত জোড়ো ন্যায়যাত্রার মঞ্চ না হলেও সেটা ঘোষণা করা হবে, সেটা সময়ের অপেক্ষা। কিন্তু দুপক্ষের মধ্যেই কোনো পক্ষ যখন একে অপরের দিকে কাঁদা ছোড়াছুড়ি করে সেটা রাজনীতির ক্ষেত্রে খুবই স্বাভাবিক বিষয় বলে রাহুল গান্ধী দেখলেন, কিন্তু তাতে জোটের ক্ষেত্রে বা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না বলে স্পষ্ট বার্তা দিলেন রাহুল গান্ধী। এই হাইকমান্ডের এই বার্তা প্রদেশ কংগ্রেস বাংলার নেতৃত্ব তাদের কাছে অবশ্যই একটা মেসেজ যে অন্তত জোটের আসন ভাগাভাগি এই বিষয়গুলো নিয়ে যাতে বিরোধীদের এই জোট বদ্ধ থাকার বিষয় নিয়ে বিজেপি কোনো আঙুল তুলতে না পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাই বলছেন যে বিজেপিকে সাহায্য করবেন না আপনারা দয়া করে, তাহলে কিন্তু বাংলা আপনাকে ক্ষমা করবে না। তাই কংগ্রেস বাংলায় প্রবেশ করার আগে গুয়াহাটির মাটিতে দাঁড়িয়ে যখন রাহুল গান্ধী এই বিচক্ষণতার সঙ্গে এই উত্তর দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেস এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তার সঙ্গে ব্যক্তিগত স্তরে আলোচনা চলছে, তাই মনে হয় বাংলার প্রদেশ নেতৃত্ব এবার কিছুটা সমঝিয়ে চলবে এবং কিছুটা হয়তো নমনীয় সুর থাকবে আসন ভাগাভাগি পর্যন্ত, অন্তত সেটা তো আশা করাই যেতে পারে। দেখা যাক কি হয়, তার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কি ভূমিকা পালন করে রাহুল গান্ধীর এই মন্তব্যের পরে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ সুচন্দ্রিমা, কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে। রাহুল গান্ধী ঠিক কি বলেছেন এই জোট নিয়ে, কি তার বার্তা শোনাবো আপনাদের। आप कह रहे हैं यहाँ पे आम आदमी पार्टी के लेफ्ट के झंडे दिखाई दिए, सपोर्ट भी कर रहे हैं, आप बंगाल जा रहे हैं, तो दीदी ममता दीदी का ये कहना है कि कांग्रेस 300 सीट पे लड़े, बाकी आंचलिक दल को छोड़ दे, पर अधीर दा वहाँ पे कुछ और बोल रहे हैं, तो आप क्या जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है, दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। আফ্রিকা আবার একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। গতকালই মহাসমারোহে উদ্বোধন হয়েছিল রাম মন্দিরের, প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল রাম লালার, আর আজকেই কিন্তু জনতার ভিড়ে রাম মন্দির বন্ধ করে দিতে বাধ্য হলো প্রশাসন। বন্ধ হয়ে গেল সাধারণ দর্শনার্থীদের জন্য সেখানে প্রবেশাধিকার, বিশৃঙ্খলার সৃষ্টি হয়, অযোধ্যায় উপচে পড়া ভিড়, বন্ধ হয়ে গেল রামলালার দর্শন। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় কারণ গতকাল উদ্বোধনের পরে আজ সকাল 11টার পর থেকে দর্শনার্থীরা সেখানে গিয়ে প্রবেশ করতে পারতেন, প্রার্থনা করার সুযোগ ছিল, কিন্তু কোথাও গিয়ে হুড়োহুড়ি, ব্যারিকেড ভেঙে ঢুকতে যাওয়া, সব কিছু মিলিয়ে বিশৃঙ্খলার জন্য বন্ধ করে দেওয়া হয় রামলালার দর্শন। এ নিয়ে কথা বলবো, মধুবন্তী রয়েছে আমার সঙ্গে। মধুবন্তী, ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়? ঋষিকের সামনে যে সকাল থেকে ছবি দেখাচ্ছিলাম যে প্রচুর মানুষ ভিড় করেছেন আজকে রামলালার দর্শন করবার জন্য অযোধ্যায়। গতকাল যে ছবিটা ছিল তার থেকে কিন্তু আজকের ছবিটা সম্পূর্ণ আলাদা ছিল। কেন না, গতকাল আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে ছিলেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছিলেন তাবড় সেলিব্রিটিরা, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা একটু বেশি জোরদার ছিল, কড়া নজরদারি ছিল। কিন্তু আজকে সকাল থেকে নবনির্মিত মন্দিরে লাখো লাখো ভক্ত সমাগম হলে নিরাপত্তা ব্যবস্থা যেহেতু একটু কালকের থেকে আলাদা, একটু ফাঁকা ছিল পরিস্থিতি, সেই জায়গা থেকে গতকালের মতো আজ
যে ছবিটা ছিল সেটা তো ছিল না কড়া নিরাপত্তা ব্যবস্থার বাইরে গিয়ে লাগামহীন একটা ভিড়, এবং সেই ভিড়ের চাপে আমরা যেটা জানি যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং সাধারণ মানুষ তারা ব্যারিকেড একদম ভেঙে ফেলে, দর্শনার্থীরা যারা ছিলেন তারা ব্যারিকেড ভেঙে ফেলেন এবং ওই মন্দিরে প্রবেশ করতে যান। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গতকাল সন্ধ্যা আরতির পর আমরা জানি রামলালার বিশ্রাম নেবেন এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং তখন দর্শনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। এই যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, এতে কেউ কি আহত হয়েছেন? একদমই, যেমনটা আমি বলছিলাম যে দর্শনার্থীদের ভিড় এতটাই ছিল যে ভিড়ের চাপে অনেকেই অসুস্থ হয়ে পড়েন, কমব্যাট ফোর্স নামাতে হয়, যার জন্য কিন্তু এই ভিড় নিয়ন্ত্রণের কারণেই কিন্তু শেষ পর্যন্ত রামলালার দর্শনে নিষেধাজ্ঞা। এই দর্শন কতদিন বন্ধ থাকবে কিছু কি জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সময় বা দিনক্ষণ এখনো দেওয়া হয়নি, কিন্তু আপাতত আজকের মতো যে দর্শন করা যাবে না রামলালাকে সেটা কিন্তু মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। ভিড় নিয়ন্ত্রণের জন্যই, এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার জন্যই কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছে। অনেক ধন্যবাদ মধুবন্তী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মধুবন্তী রায়ের সঙ্গে। গতকালই মহাসমারোহে উদ্বোধন হয়েছিল রাম মন্দিরের, রামলালা প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু আজকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার পরেই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, ফলত আজকের দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় রামলালার দর্শন। শুভেন্দুর আগুন মন্তব্যে বিতর্কের ঝড়। ডিএ আন্দোলনকারীদের কিছু হলে আগুন জ্বলবে। শুভেন্দু আমরণ অনশন করছেন যারা, তাদের সেই আন্দোলনকারীদের পাশে বসেই তার এই মন্তব্য বলে জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরেই কিন্তু এর পেছনে ষড়যন্ত্র দেখছে তৃণমূল কংগ্রেস। ঠিক কি মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে, এদের যদি কিছু হয় 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে, এদের যদি কিছু হয় 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। শুভেন্দুর এই মন্তব্যের নেপথ্যে ষড়যন্ত্র দেখছে তৃণমূল কংগ্রেস। কি বলছেন তারা শোনাবো। শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে বলছেন যে তাদের যে এই অনশন বা ইত্যাদি চলছে আগুন জ্বলবে, অর্থাৎ গভীর কোনো চক্রান্তের ইঙ্গিত বাংলার বুকে। এর আগে সামান্য কম্বল দিতে গিয়ে 3 জনকে পিষে মেরেছিলেন শুভেন্দুরা। এর আগে দেখেছি কিছুদিন আগে গত বছরের ইলেকট্রিক একটা মেনটেন্যান্স, ইলেকট্রিসিটি বিদ্যুৎ দপ্তরের, সেগুলোকে সামনে দিয়ে একটা উত্তেজনা ছড়াবার অকারণ চেষ্টা করে তারপর সেই টুইট থেকে সরে আসতে হয়েছে। 1 বছর আগে টুইট দিয়ে গন্ডগোল করা রাম মন্দিরের দিন। ফলে সেই সময় যা ওনারা করেছেন তার থেকে মনে হচ্ছে এই যে আগুন জ্বালানো হবে, আগুন জ্বলবে, বাংলায় আগুন জ্বলবে, কোনো গভীর কনস্পিরেসি আছে। জ্বালানোর কথা বলে এটা স্পষ্ট করে দিচ্ছেন যে বাংলায় একটা পরিকল্পনা তিনি তৈরি করছেন, অশান্তির, জ্বালানোর এই পরিকল্পনাগুলি তিনি তৈরি করছেন। আমরা বলতে চাই যে আপনার বোধহয় সংহতি শব্দটা ভালো লাগে না, আপনার সম্প্রীতির এই উচ্চারণ করতে শব্দটাই বড় কষ্ট হয়, তাই এই ধরনের কথা বলেন। আমরা तीव्र धिक्कार जनाएं। कोई भी प्रकार का अनलीगल एक्टिविटीज के साथ में भारतीय जनता पार्टी जुड़ा हुआ है एवं झूठा बात के साथ में जुड़ा हुआ है, ये प्रमाण है। आज जिस तरह से हम लोग शांतिपूर्वक बंगाल पे हैं एवं राज्य के माननीय मुख्यमंत्री के द्वारा प्रत्येक जगह लॉ एंड ऑर्डर को अच्छी तरह से देखा जा रहा है एवं शांति माहौल है। हम लोग किसी प्रकार का अन्याय एवं अत्याचार भारतीय जनता पार्टी को करने नहीं देंगे। मैं जिला एडमिनिस्ट्रेटर एवं जिला पुलिस को भी सचेतन करना चाहता हूं, बोलना चाहता हूं, एवर रहना पड़ेगा, क्योंकि कभी भी भारतीय जनता पार्टी एवं शुभेंदु अधिकारी का जो लैंग्वेज, जो बंगाल जलाने की बात कहता है एवं बंगाल में अशांति करने का बात करता है एवं लॉ एंड ऑर्डर को खराब करने की बात करता है, इसको हम लोग को अवेयर होकर देखना पड़ेगा एवं सचेतन होकर देखना पड़ेगा।
এ নিয়ে আমরা কথা বলবো। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবাশিস, শুভেন্দু অধিকারীর যে মন্তব্য, তাকে তৃণমূল কংগ্রেস সেই মন্তব্যের পেছনে ষড়যন্ত্র দেখছে, ফলত এই নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি পদক্ষেপ করতে চলেছে তৃণমূল কংগ্রেস? দেখো, আজ সকালবেলা এই অনশনকারী ডিএ আন্দোলনকারী যারা সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের যে মঞ্চ, সেই মঞ্চে যারা অনশন করছে সেখানে হঠাৎ করে পৌঁছায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি তাদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি যেটা বলেন যে নবান্ন অভিযান করুন, আমি সঙ্গে আছি। কিন্তু তার পাশাপাশি তিনি যে কথাটা বলেন যে এদের যদি কিছু হয়, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চে যাদের যদি কিছু হয় তাহলে বাংলা জুড়ে আগুন জ্বলবে, যে ঠিক এই ভাষাটাকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতি রীতিমতো আলোড়ন চলছে। কেন যে ভাষা ব্যবহার করেছে রাজ্যের বিরোধী দলনেতা, তাতে কিন্তু রীতিমতো তাতে রীতিমতো ষড়যন্ত্রের আজ দেখতে পাচ্ছে কিন্তু বিরোধী দল, অর্থাৎ রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে বারবার করে রাজ্যের শাসক দল বারবার যে অভিযোগ করছে যে যখনই কোনো কিছু রাজ্যকে হেয় প্রতিপন্ন করার জন্য কিন্তু বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কথা বলে যাচ্ছে এবং রাজ্যকে ছোট করে দেখানোর চেষ্টা করছে রাজ্যের বিরোধী দল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু আজকের এই ভাষা নিয়ে রীতিমতো তারা রাজ্যের শাসক দল তারা বিভিন্ন ভাবে কিন্তু টুইট করে জানিয়েছে যে ভাষা বিরোধী দলের দলনেতা বলেছেন এই ভাষা মতো তার কাছ থেকে আশা করা যায় না, এবং রাতের ষড়যন্ত্রের কিন্তু আভাস তারা পাচ্ছেন। এবং ইতিমধ্যেই তারা এই বিষয় নিয়ে যে রাজ্যের বিরোধী দল যে ভাষা ব্যবহার করেছে তাকে রীতিমতো যেমন ধিক্কার জানিয়েছে, পাশাপাশি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারা চিন্তা ভাবনা করছে। ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। অপসারণের পর বিস্ফোরক সুবল মান্না, দলীয় কাউন্সিলরদের বিরুদ্ধেই তার মন্তব্য। দলীয় কাউন্সিলরদের সমর্থনে অপসারিত হয়েছেন কাঁথি পুরসভার চেয়ারম্যান। রাজনৈতিক উদ্দেশ্যে অপসারণ বলে তার মন্তব্য। ঠিক কি বলেছেন সুবল মান্না শোনাবো। একদম পলিটিক্যালি উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য। যারা চুরি করে বড় বড় বিবৃতি দিচ্ছে, যারা জেল খেটেছে, আর আমি আমার গুরুকে প্রণাম করতে গিয়ে আমার আজকে রাজনীতির শিকার হতে হলো। ঘৃণ্য রাজনীতি, ঘৃণ্যভাবে এরা আমাকে সরালো। আমি কাউন্সিলর হিসাবে আছি, আমার যতটুকু সহযোগিতা করার আমি নিশ্চয়ই করব। কাউন্সিলরশিপটা তো আর চলে যাবে না, সেটা আমার থাকবে। চেয়ারম্যানের পদে 16 জন, যেখানে আমার দলের কাউন্সিলর দলের চেয়ারম্যানকে আবির এবং আতশবাজি ফাটিয়ে আনন্দ করছে। এবার ভাবুন ওরা কি দল করে, কেমন করে ভাবুন। তারা পৌরসভায় আমি না খাউঙ্গা না খানে দুঙ্গা করতে পারেনি। অনেক তথ্য আছে আমার কাছে, আমি এখন আপনাদেরকে দিলে কাঁথি আগুন জ্বলবে, কিন্তু আমি থাকতে চাই। দেখা যাক কি হয়। কোর্টে আমরা গেছি, আবার বুধবার দিন শুনানি হবে, কোর্টের মান্যতা দিয়েছি। কোর্ট যা রায় দিবে মাথা পেতে গ্রহণ করব। তাতে লাভ হয়নি। দল থেকে এখানে যাকে সিপিএমের মালকে এনে বসিয়ে দিয়েছে জেলা সভাপতি করে, জেলা পরিষদ নয় জেলা সভাপতি করে, সিপিএমের একদম কট্টর মাল ছিল, তাকে বসিয়ে দিয়েছে। সে যা বুঝিয়েছে তাই হয়েছে। ক্ষমা ভিক্ষা প্রার্থনা করেছিলাম, তিনি শোনেননি, সবার কাছে দিয়েছিলাম। একলব্য তার গুরুদক্ষিণা দিয়েছিল ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে। আমি না হয় আমার গুরুকে প্রণাম করতে গিয়ে আমি চেয়ার খোয়ালাম, এতে আমার কোনো দুঃখ নেই, এতে বরং আমার গর্ব। আমার বাবা নেই, মা নেই, এখনও তিনি বেঁচে আছেন, পিতার মতো শ্রদ্ধা করি, এবং তাকে প্রণাম করতে গিয়ে আমার যদি সর্বস্বও যায় তাতেও আমি কুণ্ঠিত বোধ নই। এই নিয়ে কথা বলবো। সমীরণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সমীরণ, সুবল মান্না তিনি বলছেন যে আমার কাছে অনেক তথ্য আছে, প্রকাশ্যে আনলে আগুন জ্বলবে। কিসের ইঙ্গিত দিতে চাইলেন সুবল মান্না? দেখো, তৃণমূল কংগ্রেস কাঁথি পৌরসভা যতদিন থেকে ক্ষমতায় এসছে ততদিন থেকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সুবল মান্না রয়েছে কাঁথি পৌরসভার চেয়ারম্যান হিসাবে, এবং তিনি যে ইঙ্গিতটা করতে চাইছেন, তিনি বলতে চাইছেন যে তিনি চেয়ারম্যান থাকাকালীন অন্যান্য কাউন্সিলরদের বেশ কিছু অনৈতিক কাজকর্ম
যা তার কাছে লিপিবদ্ধ রয়েছে বা প্রমাণস্বরূপ তার কাছে রয়েছে, তাই সেই কারণটাই দেখিয়ে তিনি কিন্তু হুঙ্কার দিচ্ছেন যে আমার কাছে যা রয়েছে ওগুলো যদি প্রকাশ্যে আনা হয় তাহলে কাঁথি শহরে আগুন জ্বলবে। তিনি কিন্তু এই দিকেই ইঙ্গিত করে এমন কথাটা বলেছেন। বেশ, অনেক ধন্যবাদ সমীরণ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সমীরণের সঙ্গে। এবং সুবল মান্নার আজকের যে মন্তব্য, অপসারিত পুরো চেয়ারম্যান কাঁথি পুরসভার, এবং তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু সেখান থেকেও কোনো সুরাহা মেলেনি তার। ফলত আজকে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন একাধিক বিষয় নিয়ে। তার বক্তব্য যে চোরেরা তার বিরুদ্ধে মন্তব্য করছে, আর তিনি তার গুরুকে প্রণাম করাতে তাকে অপসারণ করা হলো, তাকে অর্থাৎ কোথাও গিয়ে তিনি এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন। এবং তিনি বলছেন যে তার কাছে যা তথ্য রয়েছে সেই তথ্য প্রকাশ্যে আনলে কাঁথিতে আগুন জ্বলবে। 4টে 4 দিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।